পয়লা জুলাই 2024। দেখতে দেখতে আমরা আর একটা ডক্টরস ডেতে এসে পৌঁছলাম। আমরা ডক্টরস ডে, যে মানুষটার কথা মনে করে আমরা আজকের দিনটাকে উদযাপন করি, সেই মানুষটি ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি 1882 থেকে 1962 অব্দি আমাদের কাছে ছিলেন, এবং যে পয়লা জুলাই তিনি জন্ম নিয়েছিলেন, আজকে ঈশ্বরের এমন ইচ্ছা যে সেই পয়লা জুলাইতেই বিধানচন্দ্র পরলোকগত হয়েছিলেন। আজকের পয়লা জুলাই আমাদের অনেক কিছু ভাবাচ্ছে। আজকে দেখুন না, কেবল এই একটি মানুষের জীবনের মধ্যে দিয়ে চিন্তা করে দেখুন তো, যে মানুষটা একটা খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মেছিল এবং অনেক কষ্ট করে প্রতি পদে 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 তার মেধার পরিচয় দিয়ে, তার একেবারে একটার পর একটা পরীক্ষা উত্তীর্ণ করে, প্রতিটা স্টেপে সেই মানুষটা স্ট্রাগল করে, তারপর সে মানুষটা নিজেকে একজন সফল ডাক্তার হিসেবে তিনি একটা জায়গায় পৌঁছাতে পেরেছিলেন। তার মনের মধ্যে যে ইচ্ছে, তার মনের মধ্যে যে অ্যাসপিরেশন, যে আকাঙ্ক্ষা, সেটা তো সেখানেও শেষ হয়নি। তার একেবারে ধনুর্ভঙ্গপণ ছিল যে তিনি বিলেতে গিয়ে এমআরসিপি, শুধু এমআরসিপি না, এমআরসিপি এবং এফআরসিএস দুটোই একসাথে করবেন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পরপর 30 বার তিনি অ্যাপ্লাই করলেন সেন্ট বার্থোলোমিও মেডিকেল কলেজে। প্রথম দিকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করত, এই সাধারণ আটপৌরে ছেলেটা, তাও কিনা একজন নেটিভ ইন্ডিয়ান, সে চাইছে সেন্ট বার্টসে এসে ডাক্তারি করতে, সে চাইছে সেন্ট বার্টসে অভিজ্ঞতা নিয়ে তারপর এমআরসিপি করতে। তারা প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে ছেড়ে ফেলে দিয়েছিল। তারপর একদিন যখন বিধানবাবু সুযোগ পেলেন, মুখোমুখি তার ইন্টারভিউ হলো সেন্ট বার্টসে, তার মেধাকে তারা চিনতে পেরে তিনি সেই সময় তার পড়াশোনা অভিজ্ঞতা শুরু করলেন। আজকে আমরা কি দুর্দিনের মধ্যে এসে পড়েছি, যেখানে আমরা পুরো ডাক্তারি শিক্ষা ব্যবস্থাটাকে একটা পোস্তা বাজারে পরিণত করেছি, যেখানে খোলাম কুচির মতো আজকে মানুষ পরীক্ষা দিতে কখনো কোয়েশ্চেন পেপার পেতে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কখনো ওএমআর শিটে গ্রেস মার্ক পেতে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কখনো আমরা নিজেদের নাম ভাড়িয়ে পরীক্ষা দিচ্ছি, কখনো বা যারা সত্যি ভালো পরীক্ষা দিচ্ছে তাদের আনসার স্ক্রিপ্ট গুলো আমরা নষ্ট করে দিচ্ছি। এবং এই রকম একটা চারিদিকে একটা চুরি জোচ্চুরির আবহাওয়ার মধ্যে আমরা কিনা দেশের ডাক্তার 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 খেলা খেলছি আজকে। সত্যি কি আজকের 2024-এর আজকের যে চেহারাটা, এই চেহারাটা বিধানচন্দ্র রায় দেখলে তিনি বোধহয় সত্যি মানুষটা একেবারে হতাশায় ডুবে পড়তেন। একসময় বলা হতো যে বিধানচন্দ্র রায় যখন ট্রেনে করে যেতেন, তখন তা সেই ট্রেন কোথা দিয়ে যাচ্ছে কেউ সেটা বলতো না। কেন বলতো না জানেন? কারণ ট্রেনটা যেখানেই থামবে, যদি কেউ ঘুণাক করে জানতে পারে যে বিধানচন্দ্র রায় সেই ট্রেনের কামরায় আছেন, তাহলে সারা প্ল্যাটফর্মে একেবারে মানুষের ভিড় উপচে পড়বে। তারা মুহূর্তের জন্য হলো তারা ডাক্তারবাবুকে দেখাতে চান, তারা বিধান রায়কে দেখাতে চান। সেটা হয়তো তার একটা সাংঘাতিক, তার একটা মর্যাদা, তার জনপ্রিয়তা, তার চাহিদার সম্বন্ধে অনেক কিছু বলে। কিন্তু সেটা আর একটা কথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সেই সময়কার চিন্তা করে দেখুন, সেই 1950-1960 দশকের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে মানুষের কাছে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার কি একটা রুগ্ন পরিষেবা ছিল।
একজন বিধানচন্দ্র রায়ের পক্ষে তো সম্ভব ছিল না যে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে, দরজায় দরজায় পৌঁছে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চিকিৎসা করবেন। হি ওয়াজ এ জিনিয়াস। তিনি একজন মহিরুহ ছিলেন। তার যে চিকিৎসা সংক্রান্ত যে গল্পগুলি, সেগুলো আজকে কিংবদন্তিতে পরিণত হয়েছে। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে বিধানচন্দ্র রায়ের ভারতবর্ষে মেরে কেটে একজন মানুষ যদি ৪৫ থেকে ৫০ বছর বেঁচে থাকতো, তার পরিবার ধন্য হয়ে যেত। তাদের প্রজন্ম, তাদের সময় থেকে একটা চেষ্টা শুরু হয়েছিল যে কিভাবে আমরা মানুষের কাছে একটা সুলভ চিকিৎসা পৌঁছে দিতে পারি। তাই আজকে যখন আমাদের আমাদের চোখে দেখতে ঘৃণা হচ্ছে, বিভীষিকা হচ্ছে যে ডাক্তারির পড়াশুনোর সিস্টেমটাকে আমরা কি কদর্য জায়গায় নিয়ে এসেছি, সেরকমই আমাদের আফসোস হচ্ছে যে আজকে প্রায় ৭০ বছর পরে গিয়ে আমরা যখন কখনো কখনো কেন্দ্রীয় স্তরে, কখনো আমরা বিভিন্ন রাজ্যে রাজ্যে আমরা কেন্দ্রীয় স্তরে যেরকম আয়ুষ্মান ধরনের হেলথ স্কিম করছি, আমরা রাজ্যের স্তরে যেরকম আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী, তামিলনাড়ুতে কালাঙ্গার, আমরা বিজু হেলথ স্কিম, উড়িষ্যায় বিভিন্ন রাজ্য রাজ্য তার স্কিম করছে, পুরো ব্যাপারটা কিন্তু একটা সমবেত ভাবে মানুষের কাছে কি সত্যি আজকে হেলথ কেয়ারকে পৌঁছে দিতে পেরেছে? এবং সেখানে একটা চূড়ান্ত ব্যর্থতা রয়ে গেছে। কার রয়ে গেছে? আমাদের কেন্দ্রীয় স্তরে রয়ে গেছে। যেখানে আজ থেকে আমরা ৭-৮ বছর আগে একেবারে গর্জন করে বলেছিলাম যে আমরা ৩০ কোটি মানুষের কাছে, ৩০ কোটি মানুষ যারা দারিদ্র সীমার নিচে, তাদের কাছে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেব। এখনো আমরা তার ধারে কাছে পৌঁছতে পারিনি। এখনো আমরা খালি কাঠ ছাপাচ্ছি আর কাঠ ছাপাচ্ছি। দেশের ছোট বড় মাঝারি আজকে যারা হাসপাতালরা আছে, তার মধ্যে যারা মোটামুটি একটু কাজকর্ম করেন, তারা আজকে অহমিকার সঙ্গে, তারা আজকে দম্ভের সঙ্গে বলছেন আমরা আয়ুষ্মান ভারত করি না। এটা হচ্ছে আমার মর্যাদার পরিচয় যে আমার দেশে যে হেলথ স্কিমটা আছে, আমার দেশে যে ব্যবস্থাটা আছে, আমার গরিব মানুষের কাছে পৌঁছানোর, আজকে আমার দেশের সেরা 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 হাসপাতালরা বুক ফুলিয়ে, একেবারে গলার শির ফুলিয়ে তারা বলছে আমরা এত বড়, আমরা এত ভালো, আমরা একেবারে সেই গজদন্ত মিনারের হাসপাতাল, আমরা এই কাজগুলো করি না। তাদেরও হয়তো একটা বক্তব্য আছে, কারণ তাদের খরচায় পোষাচ্ছে না। খরচায় যদি নাই বা পোষায়, তাহলে আমরা এত হাজারো হাজারো আলাপ আলোচনা করতে পারি। তাহলে কেন গভর্নমেন্ট একদিকে, কেন আমাদের প্রাইভেট হসপিটালের প্রতিনিধিরা আর একদিকে বসে এত বছর সময় চলে গেল, এত রকম আমাদের রাজনৈতিক দল বদল হলো, পালা বদল হলো, আমাদের অ্যামেন্ডমেন্ট হলো, এত রকম আমাদের তর্ক বিতর্ক হলো, এই সময়ের মধ্যে আমরা আলোচনা করে একটা জায়গায় পৌঁছাতে পারলাম না যে কিভাবে আমরা আমাদের এই দেশের হেলথ স্কিম আজকে মানুষের কাছে পৌঁছতে পারে। আমাদের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে একেবারে হাড্ডাহাড্ডি ঝগড়া, এবং সেই ঝগড়ার মধ্যে কে শিকার হচ্ছে? না আমরা রাজ্যের স্কিম এবং কেন্দ্রের স্কিমকে আলাদা করে দেখছি। আজকে ধরে নিন কেন্দ্রীয় সরকার যদি বলে আমি ১০,০০০ কোটি টাকা দিয়েছি আয়ুষ্মান ভারতের পক্ষে, এই যে কার ছবি ছাপা হবে এই নিয়ে যে ঝগড়া, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ আজকে আয়ুষ্মান স্কিম থেকে বঞ্চিত। তাহলে যে ১০,০০০ কোটি টাকা খরচা হচ্ছে, সেই ১০,০০০ কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষের পয়সা নেই।
আমরা যে টাকা রাজ্য স্তরে বরাদ্দ করছি স্বাস্থ্য সাথীর জন্য, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রাপ্য টাকা আয়ুষ্মান, দুটোকে যে যদি আমরা যোগ করি, তাহলে তো আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, 10 কোটি মানুষের কাছে আরো ভালোভাবে, আরো সদর্থক ভাবে এই হেলথ স্কিম গুলো পৌঁছে দিতে পারবো। আজকে শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। আজকে আমরা যদি সারা দেশের নিরিখে দেখি, আজকে ন্যাশনাল ডক্টরস ডে, আজকে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতার শহরের এটা উদযাপন নয়, দিস ইজ এ সেলিব্রেশন ফর আ কান্ট্রি। এবং ভারতবর্ষ তার বুকে হাত দিয়ে প্রমাণ করুক যে সে এত রকম কার্ড ছাপিয়ে, এত রকম রং বেরঙের পোস্টার ছাপিয়ে, এত রকম লম্বা লম্বা দেবনাগরী স্ক্রিপ্টে নামগুলো ছাপিয়ে সে কি সত্যি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। যদি সে পৌঁছাতে পারত, তাহলে আমাদের আজকে আফসোস করে বলতে হতো না যে প্রতি 100টা হার্ট অ্যাটাকের মধ্যে আমরা মাত্র 20-25 জনের চিকিৎসা করে উঠতে পারি। তাহলে আফসোসের সঙ্গে আমাদের বলতে হতো না যে যেখানে আমাদের আমাদের 1000টা অপারেশন করা প্রয়োজন, সেখানে আমরা মেরে কেটে 100টা করে উঠতে পারছি। সেখানে আমাদের গলা শুকিয়ে বলতে হতো না আজকের দিনে যে আমাদের প্রতি বছর হাজারো 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 শিশুরা যারা জন্মগত কনজেনাইটাল অসুখ নিয়ে জন্মেছেন, যে সেই বেচারি বাচ্চাগুলোর চিকিৎসা হচ্ছে না। আমাদের স্কিম আছে, আমাদের ছাপানো পোস্টার আছে, আমাদের লিফলেট আছে, আমাদের ইলেকশন ক্যাম্পেইন আছে, কিন্তু আমরা সদর্থক ভাবে এটা মানুষের কাছে নিয়ে যেতে পারছি না। আর যে হাসপাতালরা, যে ডাক্তাররা এই পরিষেবাটা দেবে, তাদের সঙ্গে বসে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করে কিভাবে এটা করা যায়, সেটাও আমরা করে উঠতে পারলাম। তাই আজকে বিধানবাবু হয়তো খানিকটা বেঁচে গেছেন যে এই 2 মহালজ্জা তাকে দেখে যেতে হয়নি। প্রথম লজ্জা হলো যে কিভাবে আমরা একেবারে আলু পটল লোহার রডের মতো আমরা কিভাবে নিলামের বাজারে, কিভাবে আমরা ইনফ্লেশন বাজারে, কিভাবে আমরা এক একটা মেডিকেল কলেজকে এক একটা জুয়াখানায় পরিণত করেছি। আর তাদের সময় থেকে যে চেষ্টাটা শুরু হয়েছিল যে কিভাবে আমরা আমাদের হসপিটাল এবং হেলথ মিশন গুলোকে এক্সপ্যান্ড করে মানুষের কাছে পৌঁছবো, আজকে সেই কাজ একেবারেই অসম্পূর্ণ রয়ে গেছে। আজকে আওয়াজ হচ্ছে, আজকে স্লোগান হচ্ছে, কিন্তু এখনো ভারতবর্ষের মানুষকে 10 বারের মধ্যে 6 বার তাকে যখন চিকিৎসা করাতে হচ্ছে, তখন সে এধার ওধার থেকে জমি জমা বন্ধক দিয়ে সামান্য তাদের জীবনের মূলধন গুলো বাজারে গিয়ে যাদের থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাদের শুধু একটা অসুখ থেকে ভালো হবার জন্য আজও তাদের জীবনটা বরবাদ হচ্ছে। বিধানবাবুকে যদি সম্মান জানাতে হয়, তাহলে আমাদের নিজেদের মধ্যে চেয়ে দেখতে হবে। আমরা ডাক্তাররা আজকে নিজেদের পায়ের তলার থেকে জমিটা সরে যাবার সুযোগ করে দিয়েছি। আজকে মেডিকেল এডুকেশন এবং হেলথ কেয়ার ডেলিভারির যে সমস্যা, গভর্নমেন্টের সঙ্গে পলিটিশিয়ানদের সঙ্গে এই যে দোষ, এই দোষের একটা বিরাট অংশ আমাদের দিকেও আসবে। তাই যেমন আমরা পরিচ্ছন্নতা চাইবো আজকে ডাক্তারির পরীক্ষার মধ্যে, আমাদের ডাক্তারি শিক্ষা ব্যবস্থার মধ্যে, আজকে সেইভাবে আমরা ডিমান্ড করব যে ভারতবর্ষের বুকের ওপর যতই ঝা চকচকে, যতই 5 তারা, যতই 4 তারা, যতই 1 তারা, যতই ছোট ছোট নার্সিং হোম তৈরি হোক না কেন, ভারতবর্ষের বুকে তার প্রতিটি স্বাস্থ্য পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানকে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে হেলথ স্কিমকে মান্যতা দিতে হবে। যে চিকিৎসা ব্যবস্থা তার মানুষের কাছে পৌঁছতে পারে না, সেই চিকিৎসা ব্যবস্থা ব্যর্থ।
তাই বিধানচন্দ্র রায়ের কাছে যদি একটা অঙ্গীকার করতে হয়, সেই একটা অঙ্গীকার হলো যে ভারতবর্ষের সামর্থ্য যেমন বাড়ছে, ভারতবর্ষের সমাজের মধ্যে তার সংবেদনশীলতাটা বাড়ুক। আর গা বাঁচিয়ে ঘুরে বেড়ানোটা, আমরা খুব একটা চকচকে ঝাঁ চকচকে আমরা পরিষেবা বলে আমরা সাধারণ মানুষকে আজকে অস্পৃশ্য করে রাখবো, সেই অস্পৃশ্যতা দূর হোক। সেই দিন বিধানবাবুদের মতো মানুষদের জীবনের কাজ এবং তারা যে স্বপ্ন দেখে গেছিলেন তার খানিকটা কাছাকাছি হলেও আমরা পৌঁছতে পারব। নমস্কার।